নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। এবার থেকে রথযাত্রা শুরু হবে দীঘার জগন্নাথ মন্দির থেকে। আগামী অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনের পর এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের জন্য সুখবর, কারণ শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। আগামী অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে রথযাত্রা শুরু হবে দীঘার জগন্নাথ মন্দির থেকে। সোনার ঝাড়ুর জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা দেবেন তিনি জানান, সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম। আমার সঙ্গে সরকারি আধিকারিকেরাও ছিলেন। ৩ বছর পর সেই কাজ শেষ হলো। আগামী দিনে সারা ভারতের পর্যটক এবং ভক্তদের আলাদা করে নজর কাড়বে পুরীর আদলে তৈরি এই মন্দির। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা টানতে নারাজ মুখ্যমন্ত্রী। তার কথায়, ওটা রাজাদের সময়কার, এটা সরকার করেছে। ভোগঘর, স্টোর রুম, গেস্ট রুম আলাদা রয়েছে। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ব্যবসা করার জন্য ব্যবস্থাও করে দেওয়া হবে। 2019 সালে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কোভিড পর্ব কাটিয়ে 2022 সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। প্রায় 22 একর জমির উপর তৈরি হয়েছে মন্দিরটি। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত ওই মন্দিরের প্রায় 250 কোটি টাকা খরচ হয়েছে। এবার থেকে এখানে রথযাত্রা হবে। মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। ট্রাস্টি বোর্ডে থাকবেন 13 জন সদস্য। পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট, সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি। আমি নিজে জায়গাগুলো ভিজিট করি, আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল। সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে 3-4 বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তৈরি করতে। এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। টোটাল টাকাটাই সরকারি। জায়গাটা অনেক বেশি আছে, এখানে প্রায় 20 একর জমি আছে। ভোগঘর আলাদা আছে, স্টোর রুম আলাদা আছে, গেস্ট রুম আলাদা আছে, বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে। পুজো দেবার জন্য পুজোর ডালাঘর তৈরি হবে এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে, পাশে হবে। সেটা তৈরি হবে আস্তে আস্তে। আমরা এখনও পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরও হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে, ঘাটটাও ডেভেলপ করতে হবে। রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে, এবং আমরা একটা ট্রাস্টই তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমন বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, তারপরে মাসির দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। এবং ঠিক হয়েছে যে ওনারা 4 জন দেবেন লোকাল। সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে, প্লাস আরও হবে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা, গজা, ক্ষীরের গজা, গুজিয়া, কালীঘাটের প্যাড়ার মতো প্যাড়া, এই সবগুলো বিক্রি হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে। ডিএম এর উপর দায়িত্ব দেওয়া আছে, এসপি আছে, সবাই আছে, ডিজি আছে, সিএস আছে, হিডকোর সবাই আছেন যারা এটা তৈরি করেছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, ট্রাস্টি বোর্ডের এরা সকলেই মেম্বার থাকছেন। আমরা আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর আশা, আগামী কয়েক হাজার বছর ধরে বাংলার সমুদ্র তীরে অন্যতম তীর্থধাম হবে এই জগন্নাথ মন্দির।
দীঘার জগন্নাথ ধামের মূল দরজাটি থাকবে চৈতন্যদ্বারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওই জায়গার নাম হবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। পুরীতে যেমন ধ্বজা তোলা হয় সেই ব্যবস্থাও এখানে থাকছে। পুরীর মন্দিরের মতোই প্রত্যেক দিন এখানেও মন্দিরে পতাকা তোলা হবে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। এবার প্রথমবার রথযাত্রা হবে এখানে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, ওটার জন্য মুখ্যমন্ত্রী তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তাছাড়াও মেন গেট চৈতন্যদ্বার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে, সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশন নিলাম। এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামে, ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে, অনেকগুলো বিল্ডিং আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জায়গার অফুরন্ত সদ্ব্যবহার হয়েছে। এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। এবং মিটিং চলাকালীন আমি রাজেশের সাথেও কথা বললাম, পুরীর যে ছোট দৈত্যপতি, তাকেও বললাম যে আপনি এসে দেখে যান এবং যারা ধ্বজা তুলতে পারে তাদের একটা বংশানুক্রমে কিছু লোক আছে, তাদের থেকে যদি 2-3 জনকে আমাদের দেন ভালো হয়। এবং অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন। ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেব। কাজে ওটাও ইস্কন তৈরি করবে, কারণ যেহেতু ওরা করে। পুরো কাজের জন্য হিডকোকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ওই স্থানে পুলিশ পোস্ট, রথ রাখার জায়গা ইত্যাদি তৈরি হবে। কয়েকটি অতিথি নিবাস থাকবে পুরোহিতদের জন্য। মুখ্যমন্ত্রীর কথায়, এখানে আমি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চাই না। আমি কিন্তু ট্রাস্টের মেম্বার নই। এখানে যা করছি স্বেচ্ছাসেবী হিসেবেই করছি, বাকিটা ট্রাস্টের সদস্যরাই করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘায় জগন্নাথ দেবের মন্দির নয়, তার নাম জগন্নাথ ধাম কালচারাল ট্রাস্ট। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের দিনই মন্দির নিয়ে তোপ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মহাসভা করে এর বিরোধিতা করবেন হুঁশিয়ারি দিলেন তিনি। জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়, সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম 4 ধামের 1 ধাম। পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না, হিন্দু মেনে নেবে না। দৈতাপতিজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। আমরা নিধি দিয়েছি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না। ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর কোন হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না, করে না, করে না। তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে। আবার আলাদা রাজ্যের স্বীকৃতির দাবিতে কোচবিহারে রেল অবরোধ। প্রায় 8 বছর পর আবার রেল রোকো আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। হুঁশিয়ারি দিয়ে আবারও আন্দোলনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আলাদা রাজ্য হিসেবে কোচবিহারের স্বীকৃতির দাবিতে প্রায় 8 বছর পর আবারও রেল রোকো আন্দোলনে নামল
ওই সংগঠন, যার জেরে মঙ্গলবার রাত থেকে উত্তর পূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ইত্যাদি। ঘুরপথে যাত্রা করছে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দ বিহার অরুণাচল এক্সপ্রেস, নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস। স্বাভাবিকভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রচুর যাত্রী। আলাদা রাজ্যের স্বীকৃতি দাবি করে প্রথমে কোচবিহার জেলা শাসক দফতরে বিক্ষোভ দেখান জিসিপিএ এবং কেএসডিসি নামে দুই সংগঠনের কর্মীরা। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা বংশীবদন বর্মনের ঘোষণা মতো 11 ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য রেল রোকো আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকেই বংশীবদন কর্মী সমর্থকদের নিয়ে জমায়েত শুরু করেন অসম বাংলা সীমানায় জোড়াই রেল স্টেশনে। বুধবার ভোরের আলো ফুটতেই ওই কর্মী সমর্থকেরা রেল পথে বসে পড়েন। হাতে ফেস্টুন পোস্টার নিয়ে স্লোগান তোলেন তারা। বিক্ষোভের কারণে মঙ্গলবারও বেশ কিছু ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে উত্তর পূর্ব ভারতীয় রেল। বাংলা থেকে অসমগামী ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি আপ এবং ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। এখন ট্রেন অবরোধের জেরে স্টেশনে এসে অসুবিধায় পড়া যাত্রীদের বাসে করে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন থেকে। 8 বছর আগে 2016 সালে এভাবেই আলাদা রাজ্যের দাবি তুলে রেল অবরোধ কর্মসূচি শুরু করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পৃথক রাজ্যের দাবিতে নিউ কোচবিহার স্টেশনে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হয়েছিল। প্রায় 80 ঘন্টা ধরে অবরোধ চলার পর অভিযান চালায় পুলিশ। 8 ঘন্টার মধ্যে রেল লাইন থেকে অবরোধকারীদের হটিয়ে দেওয়া হয়েছিল। পুলিশি অভিযানের কয়েক ঘন্টা আগে থেকে আন্দোলনকারীদের নেতা বংশীবদন বাবু বেপাত্তা হয়ে যান। 8 বছর পর ঠিক একই দাবি নিয়ে রেল অবরোধ শুরু হলো জোড়াই রেল স্টেশন থেকে। জোড়াই স্টেশনকে অবরোধের কেন্দ্রস্থল হিসেবে বেছে নেওয়ার কারণ হল উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ বিঘ্নিত করা। পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবেই। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল, তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে, তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথমে কলকাতা দখলের হুমকি, তারপর বাংলা, বিহার, উড়িষ্যা, এবার আগরতলা দখলের ডাক বাংলাদেশের উগ্রবাদীদের। শতাব্দীর সেরা রসিকতা বললেন বিজেপির মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এটাই হলো শতাব্দীর সবচেয়ে বড় যুগ। এখন এটা নিয়ে কোনো হাসির খোরাক হতে পারে, কিন্তু এটাকে যদি কেউ রাজনীতিগতভাবে নিয়ে সেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু করতে চায়, আমার মনে হয় মানুষই তাদের অস্থির মস্তিষ্ক বলবে কিংবা উন্মাদ বলবে। এই যে ভবিষ্যতে হতে চলেছে সে কথা অনেকদিন আগেই বলে দিয়েছিলেন নীরজ সিং চৌধুরী। যেটা কোনো ভাষার আন্দোলন ছিল দুটো মোল্লাতন্ত্রের লড়াই, কে ক্ষমতা দখল করবে। বাংলা ভাষাটা সর্বনাশ করেছে, এখন বাংলাদেশটাকে ওরা পূর্ব পাকিস্তান বানাতে চাইছে, পুরনো অবস্থায় ফিরে যেতে চায়। কিন্তু ওদের মনে রাখতে হবে 47 থেকে 71 পর্যন্ত এই পাকিস্তান ওদের উপরে কি অত্যাচার চালিয়েছে। আজকে যদি ভারতবর্ষ না থাকতো, আজকে বাংলাদেশ শব্দটা, ওই বাংলা ভাষাটা তাদের উচ্চারণ করবার শক্তিও ওখানে দাঁড়িয়ে থাকতো। তারা নাকি লং মার্চ করবে শুনেছি, তো লং মার্চ করুক, হাই মার্চ করুক, যা করার করুক, নিজের দেশের মধ্যেই করার চেষ্টা করুক। তার বাইরে বেরোতে এলে পরে কিন্তু বিপদ আছে, পাটা ভেঙে যেতে পারে। এখনো পর্যন্ত, এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। যাই হোক, কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে। কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামছে, হিন্দুদের স্বার্থের কথা ভাব।
20 লক্ষ টাকার ঘুষ চাওয়ার অভিযোগ পুরাতন মালদা ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব কুমার মণ্ডলের বিরুদ্ধে। আধিকারিকের নামে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান জেলা শাসক নিতিন সিংহানিয়া। মালদা থানার সামুন্ডা কলোনির এক বাসিন্দা ফারুক হোসেন জানান, তার আত্মীয় দিলওয়ারা খাতুনের মৌলপুর এলাকায় প্রায় 5 একর জমি রয়েছে, কিন্তু আত্মীয়ের মৃত্যুর পর সেই জমি অন্যের নামে রেকর্ড করে দিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। বিষয়টি জানার পর দপ্তরে যোগাযোগ করা হলে ওই ব্যক্তির থেকে 20 লক্ষ টাকা দাবি করা হয় বলেই অভিযোগ। আর তারপরেই জমির অধিকার ফিরে পেতে আদালতে দ্বারস্থ হন তিনি। এই প্রসঙ্গে পুরাতন মালদার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিপ্লব কুমার মণ্ডলের দাবি, মৃত্যুর আগে বন্টন নামা করে দিয়েছিলেন দিলওয়ারা খাতুন, সেই মোতাবেক রেকর্ড হয়েছে। অভিযোগের কোনো সত্যতা নেই। বিএলও নামে এফআইআর করেছি, কারণ বিএলও জালাতিভাবে রেকর্ড করে দিয়েছে। হিয়ারিং এর ডেট 29 তারিখ 22 তারিখ, হিয়ারিং না হয়ে রেকর্ড করে দিল বিএলও। আমরা তো বিএলও, আমরা আসলে রেকর্ডের কাজ বা মিউটেশনের কাজ আমরা খুব কমই করি, কারণ আমাদের বেশিরভাগ সময় আমাদের অফিস ম্যানেজমেন্টের সময় যায়। এই কাজটা সম্পূর্ণ আমার রেভিনিউ অফিসাররাই দেখেন। তো যখন অভিযোগ উঠলো তখন আমি কিন্তু ওনাদের কেসগুলো আমি কিন্তু নিজের হাতে দেখলাম, বের করে আমি দেখলাম যে না, কেসগুলো উনি সব মেরিট ঠিকই আছে, কিন্তু যেহেতু উনি মৃত্যুর আগেই ওটাকে অলরেডি বন্টননামা বন্টননামা ঠিক বলবো না, পার্টিশন শুট করে গেছেন এবং আদালত ওটাকে মান্যতা দিয়েছেন এবং তারপরে ওনাদের সেই অনুযায়ী ওনারা ভোগ দখল করে আছেন। হ্যাঁ, এবং আমাদের এখান থেকে আড়াই ইনকোয়ারি ওনারা করিয়েছেন, রেকর্ডটা হয়েছে আড়াই ইনকোয়ারি করিয়েছেন, সেখানে ওদের ভোগ দখলও আছে, সেই অনুযায়ী ওনারা রেকর্ড করিয়েছেন। এবার যদি এই রেকর্ডের এগেনস্টে যদি ওনাদের কোনো যদি অভিযোগ থেকে থাকে, ওনারা কিন্তু অ্যাপিলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া, দখল নিয়েছে বিদ্রোহীরা। উত্তপ্ত রাজনৈতিক ডামাডোলে আটকে পড়েছেন অন্য দেশের নাগরিক। এই অবস্থায় সে দেশ থেকে 75 জন ভারতীয়কে বের করে নিয়ে যাওয়া হলো সংলগ্ন লেবাননে। গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়া থেকে 75 জন ভারতীয়কে নিরাপদে বার করে আনা হয়েছে। মঙ্গলবার বেশি রাতের দিকে এই বিষয়ে জানিয়েছে বিদেশ মন্ত্রক। 1 দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ায় পতন হয়েছে বাশার আল আসাদের শাসনের। সিরিয়ার দখল নিয়েছে বিদ্রোহীরা। পশ্চিম এশিয়ার এই দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ দানা বাঁধতে শুরু করে নয়াদিল্লির অলিন্দে। এই আবহে বিদেশ মন্ত্রক জানালো, সিরিয়া থেকে 75 জন ভারতীয়কে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের 44 জন বাসিন্দাও। তারা সিরিয়ার সাইদা জানাব অঞ্চলে আটকে পড়েছিলেন। আটকে থাকা মোট 75 জন ভারতীয়কেই সিরিয়ার সীমান্ত পার করে সংলগ্ন লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিমানে তাদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং লেবাননের রাজধানী বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের যৌথ তৎপরতায় উত্তপ্ত সিরিয়া থেকে তাদের বার করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তবে এখনও আরও কোনো ভারতীয় নাগরিক সিরিয়ায় আটকে রয়েছেন কিনা তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি বিদেশ মন্ত্রক। সে দেশের উত্তপ্ত পরিস্থিতিতে সিরিয়ায় থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে দামাস্কাসের ভারতীয় দূতাবাস একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। প্রবাসী ভারতীয়দের ওই নাম্বারের মাধ্যমেই দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। হেল্পলাইন নাম্বারটি হল 963993385973। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সিরিয়ায় থাকা প্রবাসী ভারতীয়রা। যোগাযোগ করা যাবে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের ইমেল মারফতও। সংবাদ সংস্থা পিটিআই সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারি হিসাবে সিরিয়ায় প্রায় 90 জন ভারতীয় ছিলেন। তাদের মধ্যে 14 জন রাষ্ট্রসংঘের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। সিরিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে আঁচ করে আগে থেকেই সেখানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছিল বিদেশ মন্ত্রক। গত সপ্তাহে এক অ্যাডভাইসারিতে সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়, তাঁরা যেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোন এবং সাবধানে চলাফেরা করেন। প্রত্যেককে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়। সেই সঙ্গে সুযোগ থাকলে সিরিয়া ছাড়ার বার্তাও দেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। এই পরিস্থিতির মধ্যে গত রবিবার দামাস্কাসের দখল নেয় বিদ্রোহীরা। রাশিয়ায় পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তারপর থেকে সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগের জন্য তৎপরতা আরও বৃদ্ধি করে দূতাবাস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।